বাংলাদেশে কিন্তু দীর্ঘ একটা রাজনৈতিক জক্ষণের পর নতুন সরকার ক্ষমতা গ্রহণ করেছে। কিন্তু দেখুন, শপথ নেওয়ার পর থেকেই তাদের সামনে এসে দাঁড়িয়েছে দুটো ভীষণ চ্যালেঞ্জ। একটা হলো দেশের ভঙ্গুর অর্থনীতি, আর অন্যটা আইনের শাসন প্রতিষ্ঠার মতো কঠিন এক প্রতিশ্রুতি। চলুন এই বিষয়গুলো নিয়েই আজ আমরা একটু গভীরে যাব। দেখুন, এই যে ক্ষমতার পরিবর্তন, এটা কিন্তু হুট করে ঘটে যাওয়া কোনো ঘটনা নয়। প্রায় 2 দশক মানে 20 বছরের দীর্ঘ রাজনৈতিক লড়াই আর সংগ্রামের পর বিএনপি 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে পেরেছে। এটা এমন একটা পট পরিবর্তন যা দেশের ভবিষ্যতের জন্য বিশাল এক তাৎপর্য বহন করছে। তো আজকের এই আলোচনায় আমরা ঠিক কি বিষয় দেখব? প্রথমে দেখব নতুন মন্ত্রিসভার গঠন এবং তাদের পরিকল্পনা। এরপর দেখব তারা উত্তরাধিকার সূত্রে কী রকম অর্থনৈতিক সংকট পেয়েছে। তারপর দেখব বিচার ব্যবস্থাকে ঢেলে সাজানোর চ্যালেঞ্জটা ঠিক কতটা কঠিন। আর সবশেষে ভবিষ্যতের জন্য তাদের অগ্রাধিকারগুলো আসলে কি। তাহলে চলুন প্রথমেই দেখে নেওয়া যাক নতুন সরকারের গঠনটা কেমন। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান দায়িত্ব নেয়ার পরপরই কিন্তু একটা নতুন মন্ত্রিসভা ঘোষণা করেছেন। তারাই আগামী 5 বছরের জন্য দেশের শাসনভার সামলাবেন। এই যে 49 সদস্যের মন্ত্রিসভা, এর দিকে তাকালে একটা জিনিস কিন্তু বেশ পরিষ্কার। এখানে অভিজ্ঞতার চেয়ে নতুনদের উপরই বেশি জোর দেওয়া হয়েছে। মানে 40 জনই হলেন নতুন মুখ, যা থেকে বোঝা যায় সরকার পরিচালনায় হয়তো একটা নতুন দৃষ্টিভঙ্গি আনার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে পুরনোদের মধ্যে মাত্র 9 জনকেই ফিরিয়ে আনা হয়েছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ আর চ্যালেঞ্জিং মন্ত্রণালয়গুলোর দায়িত্ব কিন্তু অভিজ্ঞদের হাতেই দেওয়া হয়েছে। যেমন ধরুন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সালাহুদ্দিন আহমেদ, অর্থ পরিকল্পনায় আমির খসরু মাহমুদ চৌধুরী, আর আইন ও বিচার মন্ত্রণালয় সাবেক অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। মানে বোঝাই যাচ্ছে সরকার তারুণ্য আর অভিজ্ঞতার মধ্যে একটা ভারসাম্য রাখার চেষ্টা করছে। শুধু তাই নয়, মন্ত্রিসভার গঠনে আরও কিছু বিষয় লক্ষ্য করার মতো। জোটের 3 জন নেতাকে মন্ত্রী করা হয়েছে, যারা এবারই প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এর পাশাপাশি মন্ত্রিসভায় 3 জন নারী সদস্যকেও রাখা হয়েছে, আফরোজা খানম রীতা, শামা ওবায়েদ এবং ফারজানা শারমিন পুতুল। আচ্ছা, এবার আসা যাক সরকারের প্রথম এবং সম্ভবত সবচেয়ে কঠিন পরীক্ষার দিকে। আর সেটা হলো দেশের অর্থনৈতিক সংকট। নতুন সরকার এমন একটা সময় ক্ষমতা নিয়েছে যখন অর্থনৈতিক পরিস্থিতি বেশ উদ্বেগজনক। ভাবুন একবার, সরকারের যাত্রা শুরুই হচ্ছে 24 কোটি টাকার এক বিশাল দেনার বোঝা মাথায় নিয়ে। উত্তরাধিকার সূত্রে পাওয়াই ভঙ্গুর অর্থনীতিকে স্থিতিশীল করাটাই কিন্তু তাদের জন্য সবচেয়ে বড় আর প্রাথমিক কাজ হতে চলেছে। আর সংকটটা শুধু এই ঋণের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং এর শিকড় আরও গভীরে। বাজার নিয়ন্ত্রণ করা, নতুন কর্মসংস্থান তৈরি করা, লাগামহীন দুর্নীতি দমন আর ব্যবসা বান্ধব পরিবেশ ফিরিয়ে আনা, এই প্রত্যেকটা সমস্যা কিন্তু একটার সাথে আরেকটা এমনভাবে জড়িয়ে আছে যে একটাকে বাদ দিয়ে অন্যটার সমাধান করা প্রায় অসম্ভব। এই পুরো পরিস্থিতিটা খুব সহজ করে বুঝিয়ে দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিদ্দিকুর রহমান। তিনি বলছেন, নতুন সরকার যদি সুশাসন নিশ্চিত করতে ব্যর্থ হয়, তাহলে অর্থনৈতিক উন্নয়ন তো দূরের কথা, অন্য কোনো ক্ষেত্রেই সফলতা আসবে না। তার মানে দাঁড়াচ্ছে দেশের অর্থনীতির ভাগ্য এখন সরাসরি সুশাসনের ওপর নির্ভর করছে। আর এই সুশাসনের কথা বলতেই আমরা পৌঁছে যাই সরকারের দ্বিতীয় বড় চ্যালেঞ্জে, আর সেটা হলো আইন ও বিচার ব্যবস্থা। দেশের বিচার ব্যবস্থার উপর সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনা আর এর নিরপেক্ষ কার্যকারিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি। কিন্তু এখানেই সবচেয়ে বড় প্রশ্নটা সামনে চলে আসে, এই সুশাসন প্রতিষ্ঠা হবেটা কিভাবে? বিশেষ করে যখন বিচার ব্যবস্থা রাজনৈতিক ব্যবহার নিয়ে অতীতে এত অভিযোগ উঠেছে, তখন এই কাজটা যে মোটেও সহজ হবে না তা বলাই বাহুল্য। এই সংখ্যাটা শুনলে আসলেই চমকে উঠতে হয়। আগের সরকারের সময়ে বিএনপির প্রায় 60 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছিল। এর একটা বড় অংশকেই বলা হয় গায়েবী মামলা। মানে এমন সব মামলা যেগুলোর ঘটনার কোনো বাস্তব ভিত্তি খুঁজে পাওয়াই কঠিন। এটা আসলে বিচার ব্যবস্থার উপর রাজনৈতিক হস্তক্ষেপের একটা ভয়াবহ চিত্র তুলে ধরে। এই বিষয়ে সুপ্রিম কোর্টের ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের একটা কথা খুব গুরুত্বপূর্ণ। তিনি বলছেন, যেহেতু বিএনপি নিজেই এ ধরনের মামলার সবচেয়ে বড় ভুক্তভোগী, তাই সাধারণ মানুষ আশা করে না যে এই সরকার তার প্রতিপক্ষের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা দায়েরের সংস্কৃতিটা আবার চালু রাখবে। এটা আসলে অতীতের পুনরাবৃত্তি না করার একটা জোরালো বার্তা। আচ্ছা, এই দুটো বড় চ্যালেঞ্জ তো থাকলই, এর বাইরে সরকারের আশুকরণীয়র তালিকায় আর কি আছে? কোন বিষয়গুলোকে তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে এখন? তাদের করণীয় তালিকার একেবারে ওপরের দিকেই আছে গ্যাস ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করা।
এর সাথেই যুক্ত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের সাংবিধানিক ও আইনি জটিলতাগুলোর নিষ্পত্তি করা আর হয়রানিমূলক মামলার চর্চা পুরোপুরি বন্ধ করা। তো সবশেষে প্রশ্নটা এটাই দাঁড়ায়, অর্থনৈতিক স্থিতিশীলতা আনা হোক বা আইনের শাসন প্রতিষ্ঠা করা হোক, এই সব কিছুর পরেও আসল চ্যালেঞ্জটি কী তবে? জনগণের আস্থা অর্জন করা নয়? সরকারের পুরো ভবিষ্যতের সাফল্য হয়তো এই একটি প্রশ্নের উত্তরের মধ্যেই লুকিয়ে আছে।